প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানে আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি আজকে তোমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগাযোগ। পূর্ববর্তী অংশটুকু আশা করি তোমরা দেখেছো। এবার আমরা যোগাযোগের পরবর্তী অংশ নিয়েই তোমাদের সাথে কথা বলবো। আজকে আমাদের এই পর্বে যে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। কি কি থাকবে আজকের এই লেসনের মধ্যে? আজকে থাকবে হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন ধরন ও প্রকারভেদ, এটা তোমরা আজকে বুঝতে পারবে। এবার লিখিত যোগাযোগ কি, এর পরবর্তীতে থাকবে হচ্ছে মৌখিক যোগাযোগ কি, এবং সর্বশেষ হচ্ছে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলো কি কি। এই বিষয়গুলো আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আসি ব্যবসায়িক যোগাযোগের প্রকারভেদ নিয়ে। আমরা একটি চিত্রের মধ্যে এই যোগাযোগের ভিন্ন ভিন্ন প্রকার দেখতে পাচ্ছি। তো প্রধানত এই যোগাযোগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো তোমরা, প্রথমে হচ্ছে পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ এবং অন্যান্য প্রকারের যোগাযোগ। প্রথমে যেটা পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ এবং বাহ্যিক যোগাযোগ। পক্ষ বলতে হচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ভেতরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে যোগাযোগটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। এবং এই প্রতিষ্ঠানের ভেতরের সাথে প্রতিষ্ঠানের বাইরের সম্পর্কিত যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের সাথে যে যোগাযোগটা, এটাকেই আমরা বাহ্যিক যোগাযোগ বলতে পারি। অভ্যন্তরীণ যোগাযোগটা দেখো আবার কিভাবে হয়। এটা প্রথমে হচ্ছে নিম্নগামী যোগাযোগ। এটা কি, যে ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কর্মচারীর সাথে যে যোগাযোগটা করা হয় সেটাকে আমরা নিম্নগামী যোগাযোগ বলতে পারি। এবার আসি ঊর্ধ্বগামী যোগাযোগ। এই ঊর্ধ্বগামী যোগাযোগটা কি, যে নিম্ন শ্রেণীর কর্মকর্তা ঊর্ধ্ব শ্রেণীর কর্মকর্তার সাথে যখন যোগাযোগ করা হয় তখন কিন্তু এটাকে বলা হয় ঊর্ধ্বগামী যোগাযোগ। এবার আসি হচ্ছে কৌণিক যোগাযোগ নিয়ে। কৌণিক যোগাযোগটা হচ্ছে যে এক্ষেত্রে সংগঠন কাঠামোর কোনো এক বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তন যখন অন্য বিভাগের অধস্তন বা ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তখন তাকে কৌণিক যোগাযোগ বলা হয়। তারপর আসি সমান্তরাল যোগাযোগ। এটা কি, যে সংগঠন কাঠামোর দুই বা ততোধিক সমস্তরের অধিষ্ঠিত ব্যক্তিবর্গ যখন পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ করে তখনই তাকে সমান্তরাল যোগাযোগ বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, ক্রয় ব্যবস্থাপক যখন বিক্রয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা হয় তখন এটাকে আমরা এই সমান্তরাল যোগাযোগ কিন্তু বলতে পারি। এবার আসি হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। এটা কি, যে পূর্ব পরিকল্পনা মাফিক প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি মেনে কিছু করাকে এক্ষেত্রে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়। আর অপরটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। কোনো প্রকার নিয়ম নীতি রীতি পদ্ধতি অনুসরণ না করে বরং যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহীতার মধ্যকার স্বতঃস্ফূর্ত সম্পর্কের ভিত্তিতে যেই যোগাযোগ সংগঠিত হয় তাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলা হয়। যেমন বলতে পারি যে অবসর সময়ে ক্রয় ব্যবস্থাপকের সাথে চা পানকালে আলাপ করলে এটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। শিক্ষক ছুটির আবেদনপত্র নিয়ে অধ্যক্ষের রুমে গেলে অধ্যক্ষ মহোদয় কলেজের কিছু বিষয় আলাপ করলেন, এটাও এ ধরনের যোগাযোগের উদাহরণ। এবার আসি হচ্ছে অন্য প্রকারের যোগাযোগ। এখানে আছে হলো ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগত জীবন এবং বিষয়াবলী নিয়ে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংগঠিত যোগাযোগ। ব্যক্তিগত বিষয় নিয়ে যে যোগাযোগ, এটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। গণযোগাযোগটা কি, যে আমরা কিন্তু ভৌগোলিকভাবে প্রত্যেকে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছি। এই যে ব্যাপক জনগোষ্ঠীর সাথে একসাথে দ্রুত সংবাদ প্রেরণের জন্য যে যোগাযোগটা করা হয় সেটা হচ্ছে গণযোগাযোগ। এটার মাধ্যমটা কি মাধ্যম হতে পারে সাধারণ রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, লিফলেট, এগুলা হচ্ছে এই গণযোগাযোগের মাধ্যম। এরপর আসি সাংগঠনিক যোগাযোগ।
একটি প্রতিষ্ঠান বা সংগঠনে গুছিয়ে পরিচালনার স্বার্থে যেই যোগাযোগ করা হয় তাকে সাংগঠনিক যোগাযোগ বলা হয়। প্রাতিষ্ঠানিক দলিলপত্র, তারপর হচ্ছে কাঠামোগত চিত্র নির্ধারণ, উদ্দেশ্য নির্ধারণ, দিক নির্দেশনা প্রদানের জন্য এই ধরনের সাংগঠনিক যোগাযোগ করা হয়। আর দৈনন্দিন বা রুটিন যোগাযোগটা হচ্ছে যে দৈনন্দিন স্বার্থে আমরা সাধারণত এই ধরনের যোগাযোগ করে থাকি, যেমন ফাইল ওয়ার্ক করা, নির্দেশনা দেয়, টেলিফোন করা, কাজের অগ্রগতি জানা, চিঠিপত্র লেখা, এর জন্য সাধারণত আমরা এই দৈনন্দিন যোগাযোগটা কিন্তু করতে পারি। এবার আসি যোগাযোগের মাধ্যমগুলো কি কি মাধ্যম। আমরা কিন্তু যোগাযোগ করতে চাইলে বিভিন্ন মাধ্যম ব্যবহার করি। এই মাধ্যমগুলো নিয়ে এখন একটু কথা বলি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে যোগাযোগের মাধ্যমকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ আর একটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। শাব্দিক যোগাযোগ বলতে বুঝতে পারছি এখানে শব্দের ব্যবহার হচ্ছে, আর এখানে কোনো শব্দের ব্যবহার হয় না। শাব্দিক যোগাযোগের ক্ষেত্রে এটা আমরা মৌখিকভাবে করতে পারি এবং লিখিতভাবেও করতে পারি। মৌখিক যোগাযোগটা কি, যে মুখে আলাপ আলোচনার মাধ্যমে যে যোগাযোগটা সাধারণত সংগঠিত হয়, যেমন কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোন, এর মাধ্যমে সাধারণত এই মৌখিক যোগাযোগটা হয়ে থাকে। এবার আমরা দেখব শব্দ বহির্ভূত যোগাযোগগুলো কি কি। আমরা যদি কারো ভাবভঙ্গি দেখেও কিন্তু বুঝতে পারি যে সে কি বলতে যাচ্ছে, অঙ্গভঙ্গি দেখে, তার শারীরিক ভাষা দেখে, সে কতটুকু দূরত্বে আমার থেকে অবস্থান করতেছে, কিভাবে অবস্থান করতেছে এটা দেখে, তাকে তার স্পর্শ করার মাধ্যমে বা সে আমাকে কিভাবে বিভিন্নভাবে ব্যক্তিগত উপস্থাপনা, নীরবতা, দর্শন, এইসব মানে মুখ দিয়ে কথা বলতেছে না, কিন্তু এইসব দেখেও কিন্তু তার মানসিক অবস্থা বা সে কি ধরনের যোগাযোগ করতে পারছে এটাও কিন্তু আমরা বুঝতে পারি। এখানে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে একজন লিখতেছে, তার মানে হচ্ছে সে এক্ষেত্রে কি করতে যাচ্ছে, লিখিত যোগাযোগের যে বিষয়টা সে করতে যাচ্ছে। লিখিতভাবে সংগঠিত যোগাযোগকে কিন্তু আমরা লিখিত যোগাযোগ বলতে পারি। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, আদেশ, নির্দেশ ইত্যাদি অধস্তনকে জানানো, অধস্তনগণ কর্তৃক তাদের সমস্যা, প্রতিক্রিয়া, সুপারিশ ইত্যাদি ঊর্ধ্বতনদের জানানোর জন্য সাধারণত এই ধরনের লিখিত যোগাযোগ করে থাকে। এরপরে যেটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একজন কথা বলতেছে, তার মানে কি, এটা আমরা মৌখিক যোগাযোগের একটা উদাহরণ হিসেবে ধরতে পারি। এই মৌখিক যোগাযোগটা করার ক্ষেত্রে কিছু মাধ্যম ব্যবহার করা হয়। যেমন কি কি মাধ্যম ব্যবহৃত হয়। প্রথমেই আমরা আসি অযান্ত্রিক মাধ্যম। অযান্ত্রিক মাধ্যম হচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় কি এখানে কোনো যন্ত্রের ব্যবহার হয় না। যেমন সামনাসামনি কথোপকথন, এক্ষেত্রে কি করা হয়, যোগাযোগের বার্তা প্রেরক এবং গ্রাহক উভয়ই একসাথে একে অপরকে দেখতে পায়, শুনতে পায় এবং পরস্পরের প্রতিক্রিয়াও কিন্তু একজন আর একজনের বুঝতে পারে। এটা হচ্ছে প্রথম সামনাসামনি কথোপকথনের মাধ্যমে যোগাযোগ হয়। পরবর্তীতে কি সাক্ষাৎকারের মাধ্যমে, যেমন এক্ষেত্রে কি করা হয়, সাক্ষাৎকার গ্রহীতা কোনো সুনির্দিষ্ট বিষয়ে সাক্ষাৎকার দাতার মতামত জানার জন্য তাকে বিভিন্ন প্রশ্ন করে এবং সাক্ষাৎকারদাতা উক্ত প্রশ্নের উত্তর দানের মাধ্যমে তার মতামত ব্যক্ত করা হয়। এটা হচ্ছে সাক্ষাৎকারের মাধ্যমে, এটাও একটা যোগাযোগের মাধ্যম। তারপর হচ্ছে সভা, যেমন কোনো স্থানে কিছু সংখ্যক মানুষ যখন কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য একত্রিত হয় তখন তাকে সভা বলা হয়। সাধারণত সবাই উপস্থিত, সবাই একত্রে বসে পূর্ব নির্ধারিত বিষয়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন ধরনের সভা হতে পারে, যেমন বিধিবদ্ধ সভা, বিলবোর্ড সভা, কমিটি সভা, বার্ষিক সাধারণ সভা, অতিরিক্ত সাধারণ সভা ইত্যাদি বিভিন্ন ধরনের সভা। এরপর আসি হচ্ছে কনফারেন্স। কনফারেন্সটা কি, যে আমরা জানি যে সাধারণত কোনো বিষয়ে আগ্রহী বা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ ওই বিষয়ে আলোচনার জন্য কনফারেন্সের আহ্বান করে থাকে। কনফারেন্সে মিলিত ব্যক্তিবর্গ কোনো বিশেষ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে ওই বিষয়ের খুঁটিনাটি দিক সম্পর্কে অবগত হয়ে থাকে। কি ধরনের কনফারেন্স হয়, প্রেস কনফারেন্স হতে পারে, তারপরে রাজনৈতিক কনফারেন্স, মন্ত্রী পরিষদের কনফারেন্স হতে পারে। এরপর সর্বশেষ অযান্ত্রিক মাধ্যমে আসে হচ্ছে ভাষণ। এটা তো আমরা সবাই জানি যে প্রশিক্ষণ বিভিন্নভাবে। এরপর আসি আমরা হচ্ছে যান্ত্রিক মাধ্যম। যান্ত্রিক মাধ্যমের মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে টেলিফোন।
যেটা স্যার আমরা নিত্য নৈমিত্তিক জীবন কল্পনাই করতে পারি না। এরপরে টেলিফোনে যোগাযোগ করতে পারি, বেতার মানে রেডিওর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। এরপরে আমরা যোগাযোগ করতে পারি হচ্ছে কিসের মাধ্যমে? টেলিভিশনের মাধ্যমে। এবং সর্বশেষ বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে মাধ্যম সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এটাও কিন্তু একটা যান্ত্রিক মাধ্যমে কিন্তু আমরা ভিডিও আমরা জানি যে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই ধরনের যোগাযোগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, সুষ্ঠু যোগাযোগের ফলে কি ঘটতে পারে সেই বিষয়ে চলো একটি মজার ভিডিও আমরা দেখে আসি। Okay, come on everyone, we're behind schedule. You know what's gotta be done. Move it, move it, move it. Hey, you there, pick up the pace. You're falling behind. What is happening, sir? Come on, let's go. Everyone, pull together. We got a threat to on our hands. You there. Here we go. তোমরা ভিডিওতে কি দেখতে পেলে? সবগুলো অংশ থেকে এটুকুই বোঝা গেল যে প্রত্যেকেই তাদের পারস্পরিক যোগাযোগটা ঠিক রাখতে পেরেছিল বলে প্রত্যেকেই তাদের জীবনকে রক্ষা করতে পেরেছে এবং তার অপোজিট যারা ছিল তাদেরকে হারিয়ে তারা জয়ী হয়েছে। এখন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সবসময় এরকম অবস্থা হয় না। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই যোগাযোগটা অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে বাধার কারণ হয়ে দাঁড়ায়। কার্যকর যোগাযোগের ক্ষেত্রে যে সকল বাধাগুলো আমরা সম্মুখীন হই, আমরা এখন সেই বাধাগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে চিত্রে দেখা যাচ্ছে যোগাযোগের প্রতিবন্ধকতা। যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বাধার সম্মুখীন হই? প্রথমে আমরা সাংগঠনিক অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। সাংগঠনিক যোগাযোগের ক্ষেত্রে যে সকল অসুবিধাগুলো ফেস করি। সাংগঠনিক প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়? যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা সংগঠন এবং সংগঠন কাঠামো থেকে তৈরি হয় তাদেরকে সাংগঠনিক প্রতিবন্ধকতা বলা হয়। এর মধ্যে আছে নেতিবাচক সাংগঠনিক পরিবেশ। এটা কি? কর্মীদের মধ্যে যোগাযোগ বা বার্তা বিনিময়ের ক্ষেত্রে তাদের প্রতি নেতিবাচক মনোভাব, কর্মীদের মধ্যে সুসম্পর্কের অভাব ইত্যাদি সাংগঠনিক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অসুবিধার কারণ হয়ে কাজ করে। এবার আসি যোগাযোগ নীতিমালার অনুপস্থিতি। এটা কি? যে একটি সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যকার যোগাযোগ কিভাবে সম্পাদিত হবে ওই সম্পর্কে সুষ্ঠু নীতি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটাও একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। সাংগঠনিক আধিক্য বলতে কি বোঝায়? যে সাংগঠনিক স্তর হতে শীর্ষ পর্যায় থেকে শ্রমিক কর্মী পর্যন্ত কর্মীদের বিভিন্ন স্তরকে বোঝানো হয়। এখানে এরূপ স্তরে আধিক্য সার্থক যোগাযোগের ক্ষেত্রে একটি মারাত্মক বাধার হিসেবে কাজ করে। অত্যাধিক স্তর বিশিষ্ট সাংগঠনিক কাঠামোতে কোনো তথ্য শীর্ষ পর্যায় থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে। এছাড়া ওই যে তথ্যটা দেয়া হয় সেই তথ্যটা বিকৃত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। এরপরে আসি সেটা হচ্ছে তথ্যের পরিশ্রুতি। এটা কি? সাধারণত ঊর্ধ্বগামী যোগাযোগে অধস্তনগণ তাদের ঊর্ধ্বতনকে খুশি করার জন্য সময় প্রকৃত তথ্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃতি করে উপস্থাপন করে। নিজেদের ইমেজ নষ্ট হয় এমন কোনো তথ্য অধস্তনগণ ঊর্ধ্বতনদের কিন্তু জানাতে চায় না। এরপর আসি ব্যক্তিগত প্রতিবন্ধকতা। এটা কি?
তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে ব্যক্তিত্বের পার্থক্য। ব্যক্তিত্ব বলতে কোনো ব্যক্তির মধ্যকার বিভিন্ন বৈশিষ্ট্যের সমাহারকে বোঝানো হয়, যা তাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে, একজনের থেকে আরেকজনকে স্বতন্ত্র করে তোলে। একজন অন্যের কোনো তথ্যকে সহজভাবে নিয়ে কথাকে এগিয়ে নিতে পারে, কিন্তু দেখা যাবে অন্যজন তা মানতে না পারার কারণে কিন্তু ঝগড়ার সৃষ্টি হয় এবং যোগাযোগে কিন্তু বাধা সৃষ্টি হয়। এরপর আসি হচ্ছে প্রত্যক্ষণগত পার্থক্য। এটা বলতে কি, যে প্রত্যক্ষণ বলতে কোনো বিষয় ব্যাখ্যা করার ক্ষমতাকে বোঝানো হয়। একজন মনে করে প্রতিযোগী মানেই তার সাথে সম্পর্কের প্রয়োজন নেই, কোনো সম্পর্কের প্রয়োজন নেই। আবার আরেকজন মনে করে প্রতিযোগীর সাথে সুসম্পর্ক ব্যবসার জন্য সহায়ক। প্রত্যক্ষণের এই ভিন্নতা যোগাযোগের ক্ষেত্রে এক এক ধরনের প্রভাব কিন্তু সৃষ্টি করে। এরপর আসি সেটা হচ্ছে কি, ভয় ভীতি। এটা কি, যে পাল্টা আক্রমণের ভয়, পরিপূর্ণ তথ্য না জানার ফলে সমালোচনার ভয় ইত্যাদি কারণে অনেকে অন্যের সাথে যোগাযোগ করতে নিরুৎসাহ বোধ করে। আর এরূপ অবস্থা হলেই স্বাভাবিকভাবে যোগাযোগ কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায়। এবার আসি পূর্ব ধারণার কি সাধারণ প্রয়োগ। এটা কি, যে পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ বলতে কোনো সাধারণ বিষয়ে জনগোষ্ঠীর বিদ্যমান ধারণাকে বোঝানো হয়। যেমন ধরি আমরা, পুলিশ বাহিনীর সকলে কিন্তু দুর্নীতিবাজ, এরকম একটা আমাদের মধ্যে ধারণা যদি থাকে। জনশক্তি রপ্তানিকারক মানে হচ্ছে আদম ব্যবসায়ী, সকল এজেন্সি মিথ্যেবাদী, এরূপ গণধারণা এবং এরূপ মানসিকতা কার্যকর যোগাযোগেও কিন্তু একটা বাধার কারণ। এরপর আসি কি, হ্যালো প্রভাব। কোনো ব্যক্তির এক দুটি বৈশিষ্ট্যের আলোকে তার সকল বৈশিষ্ট্য বিচার করার প্রবণতাই কিন্তু এই হ্যালো প্রভাব। যেমন যদি দেখা যায় একজন ব্যবস্থাপক, তার অধস্তনদের নিয়মিত উপস্থিতি ভালো, তার একজন অধস্তনের নিয়মিত উপস্থিতি ভালো, এই নিয়মিত উপস্থিতি দেখে যদি ওই অধস্তনের আচরণ, উৎপাদনশীলতা, কার্যের মান ইত্যাদি সবকিছুই ভালো, যা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তারপর আসি কি, অমনোযোগী। অনেক সময় সংবাদ গ্রহণে যথাযথ মনোযোগ না দেওয়ার কারণে প্রাপ্য সংবাদ যথাযথভাবে কিন্তু উপলব্ধি করতে পারে না। এরপর আসি ভাষাগত প্রতিবন্ধকতা। ভাষার ভিন্নতার কারণে মানব সমাজে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, ভাষার ভিন্নতা। এক জায়গার ভাষার এক জায়গার ভাষা থেকে কিন্তু ভিন্ন হয়। এক জায়গার বলি অন্য জায়গার গালি হিসেবে বিবেচিত হতে পারে। এক এক স্থানের অঙ্গভঙ্গি ভিন্ন অর্থ বহন করে। ভাষার এই ভিন্নতা থেকেও যোগাযোগে কিন্তু বাধার সৃষ্টি হয়। অন্যান্য প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়? সাধারণত কোনো ব্যক্তিকে একই সময়ে অতিরিক্ত তথ্য প্রদান করা হলে সে ব্যক্তি তথ্য ভারাক্রান্ত হয়ে পড়ে। এই অবস্থায় সে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যায়। প্রকাশ, প্রত্যেক প্রেরক কর্তৃক বার্তার ত্রুটিপূর্ণ প্রকাশ ও যোগাযোগকে বাধাগ্রস্ত করে। যোগাযোগ বার্তার সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব, অস্পষ্ট ও জটিল পদবাচ্যের ব্যবহার, তথ্যের অসংলগ্ন ব্যবহার, যোগাযোগ ধারণার ভুল সংকলন ইত্যাদি কারণে যোগাযোগের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ প্রকাশও কিন্তু সংঘটিত হতে পারে। এবার আসি পদমর্যাদা এবং ক্ষমতার পার্থক্য। ঊর্ধ্বতন নির্বাহীগণ অনেক সময় শুধুমাত্র পদমর্যাদার ভিন্নতার কারণেই তাদের অধস্তনদের পরামর্শ বা সুপারিশ তেমন গ্রহণ করে না। অধস্তনও অনেক সময় উচ্চ মর্যাদার ব্যক্তির সাথে যোগাযোগে সমস্যা বোধ করে। এরপর আসি কি, পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব। কিছু কিছু মানুষ তাদের স্বভাবগত কারণেই সাংগঠনিক কার্যক্রমের যে কোনো পরিবর্তনকে প্রতিরোধ করার চেষ্টা চালায় বা অপছন্দ করে। এরূপ ব্যক্তিবর্গ অমনোযোগিতা, অসহযোগিতা, মিথ্যা বর্ণনা, গুজব, প্রতিরোধ ইত্যাদির মাধ্যমে পরিবর্তন সংক্রান্ত যে কোনো যোগাযোগ কিন্তু অসম্ভব করে তোলে। শোরগোল, বাহ্যিক পরিবেশের উপাদানের মধ্যে আরেকটা আছে শোরগোল, কোলাহল, শব্দ দূষণ। এটাও কিন্তু যোগাযোগের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তো যাই হোক, আশা করি আমরা যোগাযোগের অধ্যায়টুকু বুঝতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি।